ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? পরিবেশ ও বিজ্ঞান বইয়ে দেখো এটা কত পাতা। এটা দক্ষিণের নোনা জমির কৃষি ও মাছ চাষ। এটা তোমাদের পাতা হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। এটা 111 111 12 13 পাতার আমি কি যে যে পড়াগুলো আছে, যে যে ছবিগুলো আছে আমি দিয়ে দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। এবং তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই এই চ্যাপ্টার থেকে প্রচণ্ড ইম্পর্টেন্ট এই যে সম্পর্কে পড়াচ্ছি, দক্ষিণের নোনা জমির কৃষি ও মাছ চাষ। এটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। কি আছে দেখো, সমুদ্রের খুব কাছে মাটিতে নুন বেশি, তাই তো? যেগুলো সমুদ্রের কাছে হয় সেখানে মাটিতে কি থাকে? প্রচুর পরিমাণে নুন থাকে, আমরা জানি, তাই তো? নুন বেশি হলে কি হবে না? কৃষি ভালো হবে না এই অঞ্চলের স্বাভাবিকভাবেই। কিন্তু আচ্ছা, ধান চাষও হয় পাশের সমতল অঞ্চলের চেয়ে একটু বেশি। এই অঞ্চলে কিন্তু বেশ বৃষ্টি হয়। আচ্ছা, এই অঞ্চলে বৃষ্টিটা বেশি হয়। আর যেখানে সমতল অঞ্চল আছে সেখানে কি হয় না, ধান চাষও হয়। সমতল অঞ্চলের চেয়েও একটু বেশি বৃষ্টিটা হয় বেশি, এবং ধান চাষ হয় এখানে। আচ্ছা, আগে দেশি আমন ধান চাষ হতো। মোটা ধান, লম্বা খড়, জমিতে জল জমে থাকলে এই ধরনের ধান চাষ সুবিধা হয়। দেখো, ধান চাষের জন্য যেটা মেন জিনিস হচ্ছে, যে জিনিসটা মেন হচ্ছে তোমার জল দাঁড়াতে হবে। নদীতে জল গড়িয়ে গেলে হবে না, জল অবশ্যই দাঁড়াতে হবে ধান চাষের জন্য, ঠিক আছে? তাহলে ধান চাষ করতে সুবিধা হবে। তবে এই ধানের বিঘা প্রতি ফলন একটু কম। এখন কয়েকটা উচ্চ ফলনশীল ধানের চাষ বেশি হচ্ছে, ঠিক আছে? দেখবে বাজারে অনেক রকম ধান বেরিয়ে গেছে। কিছু একটু কম চালের মানে চাল কম দামে পাওয়া যায়, কিছু বেশি দামে পাওয়া যায়। বিভিন্ন রকম পদ্ধতি এখন ফলন উৎপন্ন করছে, তাই তো চাষিরা? এবং অবশ্যই এই ধরনের ধানের জন্য জল অবশ্যই দরকার। আর এর বিঘা প্রতি ফলনটাও একটু কম। বিভিন্ন রকম ধানের নাম আছে। তা এবার বলছে দেখো, বারুইপুরে কি এখানে বিখ্যাত? বারুইপুরে ভীষণ ইম্পর্টেন্ট এটা। বারুইপুর পেয়ারা বললেই যেটা মনে হবে সেটা কি? বারুইপুর। এটা আসতে পারে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে? আমি এটা ইম্পর্টেন্ট বলে দিলাম যে বারুইপুরের পেয়ারা খুব বিখ্যাত। তরমুজ, পানও বিখ্যাত। এই অঞ্চলের লঙ্কা, এই অঞ্চল মানে কি, এই যে এইটার কথা বলছে দক্ষিণের নোনা জমি, মানে হচ্ছে ওই দীঘা, মানে কাঁথি, এইসব উপকূল এরিয়ায় যেগুলো, এখানে তো নোনা মাটি, এখানে চাষবাসটা ভালো হয় না। তবে যে ধানটা হয়, তবে যেগুলো হয় সেগুলো হচ্ছে ভালো পরিমাণে পেয়ারা পাওয়া যায়, তরমুজ পাওয়া যায়, পান পাওয়া যায়, ঠিক আছে? এই দেখো তরমুজের চিহ্ন দিয়েছে এখানে, খাচ্ছে। হ্যাঁ, তরমুজটা এখানে ভালো হয়। এছাড়া এই অঞ্চলে কি হয়, লঙ্কা, সূর্যমুখী, ভুট্টা, খেসারি, মানে ডাল এক রকমের, এই চাষও হয়। শাকসবজি যথেষ্টই হয়। দীঘার দিকটা খুব কাজু বাদাম পাওয়া যায় এখানে। তাহলে কি পাওয়া যায়? কাজু বাদাম এখানে খুব পরিমাণে উৎপন্ন হয়, মনে থাকবে। তাহলে আমি যেটা বলে দিলাম সেটা এই পড়ার মধ্যে তোমরা কি বুঝলে বলবে। যেহেতু দক্ষিণ দিকের জমি, যেখানে সমুদ্র, আমাদের দক্ষিণে সমুদ্র আছে, ঠিক আছে? সেই সমুদ্রের নোনা জলটার জন্য মাটি নোনাক্ত, মানে লবণাক্ত হয়, এবং এখানে কৃষিটা ভালো হয় না। তরমুজটা ভালো পাওয়া যায় আর পেয়ারা ভালো পাওয়া যায়। বারুইপুরে পেয়ারা ভীষণ বিখ্যাত এখানে, এটা একটা তোমাদের পয়েন্ট পাওয়া গেল। আর এছাড়া এখানে কি হয়, তরমুজ, পান, লঙ্কা, সূর্যমুখী, খেসারির ডাল, শাকসবজি, এগুলো, কাজু বাদাম। দীঘাতে কিন্তু প্রচুর পরিমাণে কাজু বাদাম পাওয়া যায়। এখানে কাজু বাদামের চাষ হয় এখানটা। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এটা আবার তোমাদের শূন্যস্থানে আসতে পারে, যে দীঘায় ড্যাশ চাষ হয় কাজু বাদাম, বা কাজু বাদাম কোন জায়গায় চাষ হয়? বলবে দীঘা, পশ্চিমবঙ্গে। বুঝতে পেরেছো? দীঘাতে ভালো পরিমাণে পাওয়া যায়। আর পেয়ারা বলবে বারুইপুর। তাহলে আমি এই পয়েন্টগুলো তোমাদের বোঝাতে পেরেছি। আর ধান চাষের জন্য কিরাম জমি দরকার? বলবে অবশ্যই জল দাঁড়াবে সেরাম জমি, বৃষ্টিটা একটু ভালো হবে, হ্যাঁ, সেই রকম ধরনের মানে আবহাওয়া, মানে এরকম দরকার, ঠিক আছে? দেখো তারপরে যাচ্ছি আমি। তোমরা
দেখবে ভেরি, ভেরি ব্যাপারটা কি, ভেরিতে জল আটকে মাছ চাষ করা হয়। দীঘার ওদিকে তোমরা জানো, বেড়াতে গিয়ে গেছো নিশ্চয়ই, বা গিয়ে থাকলে দেখবে ওখানে প্রচুর মাছ পাওয়া যায়। ভেরি হয়, ভেরিতে জল আটকে রাখা হয়, বুঝতে পেরেছো? সেই জলটাকে আটকে সেখানে মাছ চাষ করা হয়। ভেরির মাছ খেতে ভালো হয়। হ্যাঁ, কী কী ভেরির মাছগুলো কি ভীষণ ইম্পর্টেন্ট, কী কী ভেরিতে মাছ পাওয়া যায় দেখো। এখানে মেন মাছের নিয়েই আমরা আলোচনা করব। যেমন দেখো ট্যাংরা, ভেটকি, পাবদা, বিভিন্ন রকমের মাছ, বাগদা, গলদা, চিংড়ি, তাই তো? এগুলো চিংড়ির মধ্যে। আবার রুই, মৃগেল, কাতলা, সরপুঁটি, ভীষণ মাছ পাওয়া যায় দীঘাতে গেলে। হ্যাঁ, আচ্ছা, ওই ভেরির মাছ এগুলো কিন্তু ওই জলটাকে আটকে রেখে মানুষ কি করে, সেই জলে চাষ করে। ঠিক আছে, ভেরির মাছ এগুলো। ভেরির কয়েকটি মাছের নাম লেখো, তখন কিন্তু অবশ্যই এগুলো বলবে। এগুলো তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। বলবে ট্যাংরা, ভেটকি, পাবদা, তোমার হচ্ছে চিংড়ির মধ্যে বাগদা, গলদা চিংড়ি, রুই, মৃগেল, কাতলা, সরপুঁটি, এগুলো হচ্ছে ভেরিতে চাষ করা হয়। এইগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। এগুলো টিক মারা বলো, শূন্যস্থানে বলো, প্রশ্ন করে বলো, এই আমি যেগুলো বলে দিচ্ছি তোমাদের, এগুলো অবশ্যই কিন্তু এগুলো পড়বে ভালো করে, ঠিক আছে? আর আমার এই চ্যানেলের পড়াগুলো শুনবে ভালো করে, শুনলেই তোমাদের বুঝতে পারবে পড়াগুলো। তারপরে দেখো আমি আবার আবার পড়ছি, দেখো কি বলেছে। ভেরির মাছ সম্পর্কে আমি বলে দিলাম। তাহলে দেখো এখানে কতগুলো প্রশ্ন পেলাম, এই যে তোমাদের এই চ্যাপ্টারটা পড়াচ্ছি, কতগুলো প্রশ্ন পেয়ে গেলাম, দেখতে পেয়েছো? আচ্ছা দেখো এখানে কি আছে, বহু মানুষ সমুদ্রে, দেখো সমুদ্র থাকলে সেখানে মাছ পাওয়া যাবে। মাছের তোলা, সেগুলোকে দেখাশোনা করা, নৌকা চালানো, এইসব জীবিকায় তারা অর্জন করে না। সেখানে কাঠ 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 দিয়ে তাদের নৌকা তৈরি করতে হয়, ঠিক আছে? এইরকম মাছ ধরে তারা নৌকা করে। চাঁদা, ভোলা, লোটে, এইসব মাছ ধরে সমুদ্রে যারা মাছ ধরে, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে বলছে দেখো কি আছে, হলদিয়া, দীঘাতেও অনেক সমুদ্রে মাছ ধরতে যান। হলদিয়াতে আর দীঘাতে তো অনেকে সমুদ্রে মাছ ধরতে যায়, তোমরা গিয়ে থাকলে দেখবে। আর বঙ্গোপসাগরে উপকূল, সব জায়গা থেকেই মানুষ সমুদ্রে মাছ ধরতে যান, ঠিক আছে? বঙ্গোপসাগরে উপকূল না, আমরা যেখানে দীঘায় বেড়াতে যাই ওটা তো বঙ্গোপসাগরে আমরা দেখতে যাই। তা সেই বঙ্গোপসাগরে উপকূল এরিয়ায় যেগুলো আছে, সেই সব অঞ্চলের সম্পর্কে আমি পড়লাম তোমাদের, কী কী চাষ হয় না হয়, কী মাছ পাওয়া যায়, কী জল আর রেখে না হয়। অবশ্যই এই আমার চ্যানেলটা তোমরা ফলো করো, তোমরা নিশ্চয়ই উপকার পাবে। কেন আমি সব প্রশ্নগুলো তোমাদের যেগুলো আসবেই সেগুলো নিয়ে আলোচনা করি, ঠিক আছে? দেখো আমি আবার পাতা তুলছি, দেখো এখানে কি কি আছে। এগুলো বিভিন্ন ধরনের মাছ দিয়েছে, দেখতে পেয়েছো? এখানে দেখো বিভিন্ন ধরনের মাছের ছবি আছে। হ্যাঁ, ঠিক আছে, এগুলো বিভিন্ন ধরনের মাছের ছবি এখানে দিয়ে দিয়েছে। শিঙি মাছ, এটা ন্যাদোস, দেখো। তারপরে হচ্ছে বাঙ্গস মাছ, হ্যাঁ, চেলা মাছ, ঠিক আছে? 112 পাতায় বিভিন্ন ধরনের মাছের ছবি দিয়েছে তোমাদের। আচ্ছা, এবার দেখো অনেক রকমের মাছ সম্পর্কে পড়ছি। এটা হচ্ছে তোমার 113 পাতায় যে পড়াটা আছে, দেখো কি বলছে। হ্যাঁ, এখান থেকে যেটা পড়া আছে এখান থেকে পড়ছি, দেখো। যেমন হচ্ছে দেখো যে ভেরিতে তো চাষ হয়, এছাড়া দেখো নদীতে, খালে যেগুলো হয়, নর্দমাতেও তোমরা যখন যাবে, নালা নর্দমাতেও দেখবে ছোট ছোট মাছ দেখতে পাওয়া যায়। আবার ধান খেতে জল জমে, সেখানেও কিন্তু মাছ হয়, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে মাছ চাষ কিন্তু বিভিন্ন জায়গাতেই হতে পারে, শুধু ভেরিতে হয় তা তো নয়। নদী, খাল, বিল, নালা নর্দমা, বিভিন্ন ধানের জমি, সেখানেও ছোট ছোট মাছ চাষ হয়। হ্যাঁ, বলছে প্রবল বৃষ্টির ধারা, এখান থেকে আমি একটা ব্যাকেট দিয়ে দিচ্ছি, দেখো। প্রবল বৃষ্টির পর পুকুরে পাশে মাঠে থেকে হু হু করে জল ঢোকে, স্রোতের উল্টো দিকে সাঁতরে মাছ চলে যাচ্ছে। খুব ইম্পর্টেন্ট এটা, এই যে এখানে ছবি দিয়ে দেখিয়ে দিয়েছে, দেখতে পেয়েছো? ধরো এখান থেকে প্রচণ্ড যখন বৃষ্টি হচ্ছে, তখন কি হচ্ছে, যে পুকুরের জল, সেই যে পাশের মাঠ আছে, তাতে কি হচ্ছে, নেমে আসছে। তখন মাছগুলোও তো আসবে না, স্রোতের জলগুলো, এই দেখো এখানে মাছগুলো নামা দেখাচ্ছে। এই জলগুলো কি হবে না, স্রোতের টানে, স্রোতের উল্টো দিকে সাঁতরে মাছ যাচ্ছে, দেখতে পেয়েছো? যেদিকে স্রোত সেদিকে তো না দেখে মাছগুলো কোথায় চলে যাচ্ছে, ধান খেতে ঢুকে যাচ্ছে, ওরা মাঠে চলে আসছে। এই দেখো মাঠের ছবি এটা, এখান থেকে এটা জল, এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, স্রোত আছে, সেই স্রোতের বিপরীত দিকে ওই যে মাঠে উঠে যাচ্ছে, এই যে মাঠ এখানে উঠে যাচ্ছে, দেখিয়েছে এখানে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যে
ধান খেতে কিভাবে মাছ আসে, তখন তোমরা এই উত্তরটা বলবে, বুঝেছো? বলবে যখন প্রবল বৃষ্টি হয় তখন কি হয়, যে সমুদ্রের, এই সমুদ্র বলছি সরি, নদীর জলগুলো স্রোতের বিরুদ্ধে নদীর জলে মাছগুলো কি করে না ধান খেতে চলে আসে। হ্যাঁ, এইভাবে মাছ তখন ধান খেতে ঢুকে পড়ে। তাহলে ধান খেতে কীভাবে মাছ আসে আমি এটা বুঝিয়ে দিলাম। আচ্ছা, তারপরে দেখো, মাছ আসে কিন্তু আর পরে বলছে ফিরতে পারে না মাছগুলো যে আবার ফিরে চলে যাবে সেটা করতে পারে না। কেন পারে না? ওরা মাঠে চলে এলো, ফিরতে পারবে না, কেউ ধরে নেবে। মাছ দেখতে পেলেই তো সবাই ধরবে না, মাছগুলো ধরে নেবে, ধরে খাবে, কেউ বিক্রি করে দেবে, মরে যাবে। হ্যাঁ, আবার ধরো মাঠে কি করা হচ্ছে, রাসায়নিক সার প্রয়োগ করা হয়। মাঠে তো গিয়ে রাসায়নিক সার, কীটনাশক মাঠেতে এগুলো ব্যবহার করা হয় না, ঠিক আছে? তখন ওই মাছগুলো কি হয়ে যাবে, মারা যাবে। এখানে বলছে যখন রাসায়নিক সার, কীটনাশক বেশি পরিমাণে জমিতে দেয়া হতো না, তখন কিন্তু বলছে ধান খেতে মাছ ভরে থাকতো। কখন ভরে থাকতো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু তোমাদের সব ধরে ধরে কি আসতে পারে এগুলো কিন্তু বলে দিচ্ছি, প্রশ্নগুলো এগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে, ঠিক আছে? দেখো এখানে ছবি দিয়েছে, বিভিন্ন রকম মাছের ছবি দিয়েছে। এখানে মাছ, জাল থেকে মাছ নামানো হয়েছে, দেখতে পাচ্ছ? আর একটা, হ্যাঁ, যে পড়াটা আমি পড়াচ্ছিলাম, দেখো যে ধান খেতে আগে কেন মাছ ভরে থাকতো, তখন তোমরা কি উত্তর লিখবে? বলবে রাসায়নিক সার আর কীটনাশক যখন প্রয়োগ করা হয়নি তখন বলবে ধান খেতে মাছে ভরে থাকতো, ঠিক আছে? এই সময় মাছে ভরে থাকতো। এইটা একটা তোমাদের ব্যাকেট দিয়ে দিলাম। কি কি মাছ? মৌরলা, পুঁটি, রুই, মৃগেল, কই, পাঁকাল, শিঙি, মাগুর, খলসে, ফলুই, এসব মাছে ভরে থাকতো। হ্যাঁ, আচ্ছা, কই, চ্যাং, শিঙি, মাগুর, শোল, তারপরে হচ্ছে ধান খেতে তাদের বাচ্চারা বাড়তো। বাচ্চাগুলো খাওয়ার জন্য পোলা ব্যাং, জল ধরা সাপ, দেখো একটা তো হচ্ছে কীটনাশক দিত না, মাছগুলো বাড়তো ভালো করে, রাসায়নিক সার, আর তার জন্য বাড়তো, ঠিক আছে? কী কী মাছ হতো এখানে বলেছে? মৌরলা, পুঁটি, রুই, মৃগেল, কই, পাঁকাল, শিঙি, মাগুর, খলসে, এই মাছগুলো আসতো। হ্যাঁ, বেশি দিন বেঁচে থাকতো কই, চ্যাং, শিঙি, মাগুর, শোল, শালগুলো। কোন মাছগুলো বেশি দিন বেঁচে থাকতো এগুলো বলছে, এগুলো দীর্ঘজীবী মাছ। এগুলো আসতে পারে পরীক্ষায়, যে কতগুলো দীর্ঘজীবী মাছ, মানে অনেক দিন বেঁচে থাকে, সেই মাছের নাম বলো। আমি আলোচনা করে দিলাম, দেখো আমি ব্যাকেট দিয়ে দিলাম, তোমরা কি বলবে এগুলো? বলবে কই, চ্যাং, শিঙি, মাগুর, শোল, শাল, ঠিক আছে? এই মাছগুলো অনেক দিন বেঁচে থাকতো। আবার এখানে ধান খেতে বাচ্চারা বাড়তো, বাচ্চাগুলো খাওয়ার জন্য কি ধান খেতে এরা বড় হতো এদের বাচ্চাগুলো, কিন্তু সেই বাচ্চাগুলোকে আবার কোলা ব্যাং, জল ধরা সাপ ওদের ধরতে আসতো। ধরতে আসবে মানে কি, খেয়ে নেবে। বৃষ্টি বেশি হলে ধান কাটার সময়ও জল কাদা থাকতো, জিওল মাছ পাওয়া যেত। তার জিওল মাছ কোথায় পাওয়া যেত, এখান থেকে একটা ব্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে? জিওল মাছ সম্পর্কে বলেছি যে জিওল মাছ হচ্ছে যেগুলো ধরো ডাঙাতেও এরা, জলের অপোজিটে তো ডাঙায় থাকে, বিপরীতে সেই ডাঙাতেও এরা কিন্তু বেঁচে থাকে। এতে অতিরিক্ত ফুলকা যে তোমাদের শ্বাস নেয় তার সাহায্যে এরা ওপরেও, জলের ওপরেও বেঁচে থাকে এই জিওল মাছ। এটা আমি তোমাদের বলে দিলাম। আর বলছে লেজের ওপর ভর দিয়ে চলা মানে মাছের নাম কি? বলবে চ্যাং, চ্যাং, শাল, চ্যাং মাছ যেটা, চ্যাংটা ভীষণ ইম্পর্টেন্ট। চ্যাং মাছ কী করে জানো? এই চ্যাং মাছ এরা লেজেতে ভর দিয়ে খানিকটা লাফাতে পারে। এটা আসতে পারে যে কোন মাছ লেজে ভর দিয়ে লাফাতে পারে, বলবে চ্যাং মাছ, ঠিক আছে? আবার শূন্যস্থানেও আসতে পারে, আবার টিকমারাতেও আসতে পারে। তাহলে প্রচুর প্রশ্ন এখান থেকে কিন্তু আমি তোমাদের আলোচনা করে দিলাম এই দুটো পাতা থেকে। হ্যাঁ, 111 আর 13 পাতা থেকে যে পড়াগুলো ছিল কি আসতে পারে। আর আমার এই চ্যানেলটিকে তোমরা নিশ্চয়ই ফলো করছো, আরও যারা ফলো করোনি অবশ্যই করবে, তাহলে নিশ্চয়ই এই প্রশ্নগুলো তোমরা উত্তরও পাবে, আমি বলে দিচ্ছি সব কিছু, এবং উপকারও পাবে, ঠিক আছে? আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আর জানার যদি কিছু ব্যাপার থাকে অবশ্যই জানিও কমেন্ট করে। তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে?